আচ্ছা, পর্যায় সারণীটা দেখতে কি শুধু কতগুলো মৌলের একটা হিজিবিজি চার্ট মনে হয়? কিন্তু আসল ব্যাপারটা কিন্তু মোটেইটা নয়। এর পেছনে আছে একটা দারুণ লজিক, একটা সহজ মূলনীতি। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কোডটাই ভাঙার চেষ্টা করব আর দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাসী এই অসাধারণ সারণীটার মূল ভিত্তি। তাহলে চলুন আলোচনাটা কিভাবে এগোবে তার একটা রোডম্যাপ দেখে নিই। আমরা শুরু করব একেবারে সেই গোড়ার নিয়মটা দিয়ে, যা পুরো পর্যায় সারণীকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্রতিটি প্রধান বিভাগের বৈশিষ্ট্যগুলো সেই নিয়ম থেকে তৈরি হয়। আর সবশেষে আমরা দেখব যে এই জ্ঞান ব্যবহার করে রসায়নের বিভিন্ন দিক বোঝা কতটা সহজ হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে থাকা সে নিয়মটা আসলে কি, কোন সূত্রের উপর ভিত্তি করে পুরো পর্যায় সারণীটা দাঁড়িয়ে আছে। এই যে আধুনিক পর্যায় সূত্রটা দেখছেন, এটাই কিন্তু আমাদের সবকিছুর শুরু। এখানে পরিষ্কার বলা আছে মৌলের ধর্ম নির্ভর করে তার পারমাণবিক সংখ্যার উপর। আর একটু ভাবলেই বুঝবেন পারমাণবিক সংখ্যা মানে কি। মানে হলো প্রোটন সংখ্যা, আর একটা নিউট্রাল অ্যাটমে ঠিক ততগুলোই তো ইলেকট্রন থাকে। তার মানে সব কিছুর মূলে কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস। এই ডায়াগ্রামটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটাকে বলতে পারেন প্রত্যেকটা মৌল তৈরির জন্য আর্কিটেক্টের একটা ব্লুপ্রিন্ট। দেখুন, ইলেকট্রনগুলো কিন্তু ইচ্ছেমতো যেখানে সেখানে বসে না। ওরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে, মানে কম শক্তির অরবিটাল থেকে বেশি শক্তির অরবিটালের দিকে যায়। রসায়নের ভাষায় এটাকে আমরা বলি আওফ পাও নীতি। এটাই কিন্তু সবকিছুর চাবিকাঠি। আর এই নিয়মটার উপর ভিত্তি করেই পর্যায় সারণীকে মোট 4টা আলাদা এলাকায় বা ব্লকে ভাগ করা হয়েছে। এই যে এস, পি, ডি আর এফ ব্লক। এটাই হলো ইলেকট্রন বিন্যাসের দিক থেকে সবচেয়ে জরুরি ভাগাভাগি, যা আমাদের মৌলগুলোর ধর্ম বুঝতে সাহায্য করে। বেশ, তাহলে চলুন আমাদের প্রথম দুটো ব্লক নিয়ে কথা বলা যাক, মানে এস আর পি ব্লক, যেখানে আমাদের খুব পরিচিত অনেক মৌল আছে। এস ব্লকের মৌলগুলোর দিকে যদি তাকাই, এদের শেষ কক্ষপথে মাত্র একটা বা দুটো ইলেকট্রন থাকে। এখন ভাবুন, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে বেশ দূরে, আবার ভেতরের ইলেকট্রনগুলো এদেরকে একটা পর্দার মতো আড়াল করে রাখে। ফলে কি হয়, নিউক্লিয়াসের টানটা এদের ওপর খুব দুর্বল হয়, আর তাই খুব সহজেই এরা এই ইলেকট্রনগুলো ছেড়ে দিতে পারে। এই কারণেই এরা রাসায়নিকভাবে এত বেশি সক্রিয়। এই ছবিটা ব্লক ধাতুগুলোর সক্রিয়তা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। যেমন ধরুন, ক্ষার ধাতুগুলো পানির সংস্পর্শে এলেই কি সাংঘাতিক বিক্রিয়া করে, দপ করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এটাই প্রমাণ করে এরা কতটা রিঅ্যাক্টিভ। এবার আসি পি ব্লকে। সত্যি বলতে এটা পর্যায় সারণীর সবচেয়ে বৈচিত্র্যময় এলাকা। একদিকে অ্যালুমিনিয়ামের মতো ধাতু আছে, আবার অন্যদিকে অক্সিজেন, ক্লোরিনের মতো অধাতুও আছে। শুধু তাই না, সিলিকনের মতো অপধাতুও এখানে পাওয়া যায়। মানে কি নেই এখানে? পি ব্লকের একটা দারুণ উদাহরণ হল গ্রুপ 18-র নিষ্ক্রিয় গ্যাসগুলো। এদের শেষ কক্ষপথ মানে NS² NP6 ইলেকট্রন দিয়ে একদম ভর্তি। এটাকে বলে অষ্টকপূর্ণ হওয়া। আর এই কারণেই এরা ভীষণ স্টেবল বা স্থিতিশীল। এরা সাধারণত কারো সাথে বিক্রিয়া করতেই চায় না। আচ্ছা, এস আর পি ব্লক তো গেল। এবার চলুন পর্যায় সারণীর মাঝখানের অংশটায় যাওয়া যাক, মানে ডি ব্লক, যেখানে সব অবস্থান্তর ধাতুগুলো আছে, আর সেই সাথে দেখব এফ ব্লকের অদ্ভুত মৌলগুলোকেও। ডি ব্লক মৌল বা অবস্থান্তর ধাতুগুলোর কিছু বিশেষত্ব আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছেন, n-1 ডি অরবিটাল। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই n-1 জিনিসটা আবার কি? এর মানে হল নতুন ইলেকট্রনটা একদম বাইরের শক্তিস্তরে, মানে n-তম স্তরে না ঢুকে তার ঠিক আগের স্তরের, অর্থাৎ n-1 স্তরের ডি অরবিটালে ঢোকে। আর এই যে ভেতরের দিকে ইলেকট্রনটা ঢুকছে, ঠিক এই কারণেই এদের মধ্যে পরিবর্তনশীল জারণ অবস্থা বা রঙিন যৌগ তৈরির মতো মজার সব ধর্ম দেখা যায়। এই পরিবর্তনশীল জারণ অবস্থা শব্দটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে। চলুন আয়রনের উদাহরণটা দিয়ে বুঝি। আয়রন কি করতে পারে? সে তার 4s অরবিটালের দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ আয়ন বানাতে পারে। আবার সে 4s-এর দুটো আর 3d এর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আরও বেশি স্থিতিশীল Fe3+ আয়নও তৈরি করতে পারে। এই যে একই মৌল একাধিক ধরনের আয়ন তৈরি করতে পারছে, এটাই এদের রসায়নকে এত সমৃদ্ধ করেছে। সবশেষে আসছে এফ ব্লক,
মানে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ। এদেরকে অন্ত অবস্থান্তর ধাতুও বলা হয়, কারণ এদের শেষ ইলেকট্রনটা আরও ভেতরের এফ অরবিটালে ঢুকে, যা এদের অনন্য চৌম্বকীয় এবং বর্ণালী সংক্রান্ত বৈশিষ্ট্য প্রদান করে। আর অ্যাক্টিনাইড সিরিজের বেশিরভাগ মৌলই তো তেজস্ক্রিয়, যা এদেরকে আরও জটিল করে তুলেছে। তো আমরা বিভিন্ন ব্লক সম্পর্কে জানলাম, কিন্তু আসল মজাটা তো এবার শুরু। চলুন দেখি কিভাবে একটা মৌলের পুরো ইলেকট্রন বিন্যাসটা ব্যবহার করে পর্যায় সারণীতে তার একদম সঠিক ঠিকানা, মানে তার পর্যায় আর গ্রুপ নম্বর বের করে ফেলা যায়। চলুন ক্লোরিনের উদাহরণটা আমরা ধাপে ধাপে দেখি। প্রথম কাজ, এর ইলেকট্রন বিন্যাসটা লেখা হলো। এবার দেখুন সবচেয়ে বড় শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। তার মানে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, খুব সোজা। এরপর শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? পি অরবিটালে, তার মানে এটা পি ব্লকের মৌল। আর পি ব্লকের গ্রুপ বের করার একটা সূত্র আছে, 10 যোগ শেষ কক্ষপথের এস আর পি ইলেকট্রনের সংখ্যা। এখানে 2 যোগ 5 হলো 7, তার সাথে 10 যোগ করলে হয় 17। দেখলেন তো, ইলেকট্রন বিন্যাস জানা থাকলে মৌলের অ্যাড্রেস বের করা কত সহজ। এই স্লাইডটা এস ব্লক আর পি ব্লকের মৌলদের জীবনের লক্ষ্য কী সেটা খুব সুন্দর করে দেখাচ্ছে। সোডিয়ামের মতো এস ব্লকের মৌল চায় তার বাইরের বাড়তি ইলেকট্রনটা ছেড়ে দিয়ে স্থিতিশীল হতে। অন্যদিকে ক্লোরিনের মতো হ্যালোজেন চায় একটা ইলেকট্রন জোগাড় করে তার শেষ ঘরটা ভর্তি করতে। ওদের ইলেকট্রন বিন্যাসই যেন ওদের এই ভিন্ন ভিন্ন পথের নির্দেশ। বেশ, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। চলুন পুরো আলোচনার মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। পুরো আলোচনাটা থেকে যদি মাত্র 3টা জিনিস মনে রাখতে হয়, তাহলে সেগুলো হবে: 1 নম্বর, একটা মৌলের সব ধর্ম আর পর্যায় সারণীতে তার জায়গা ঠিক করে দেয় তার ইলেকট্রন বিন্যাস। 2 নম্বর, শেষ ইলেকট্রনটা এস, পি, ডি নাকি এফ অরবিটালে ঢুকছে তার উপর ভিত্তি করেই পুরো সারণীকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। আর 3 নম্বর, কোনো মৌল কোন ব্লকে আছে সেটা জানলেই তার রাসায়নিক আচরণ কেমন হবে, সেটা কি খুব সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে, তার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম যে ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো কতটা নির্ভুলভাবে মৌলের ধর্ম বলে দিতে পারে। কিন্তু যখন ক্রোমিয়াম বা কপারের মতো কিছু মৌল এই নিয়মগুলো মানে না, একটু অন্য পথে হাঁটে, তখন কি হয়? কেনই বা তারা এই নিয়ম ভাঙে? আসলে অর্ধপূর্ণ বা সম্পূর্ণপূর্ণ অরবিটালের একটা বিশেষ স্থিতিশীলতা আছে, আর সেটা অর্জন করার জন্যই এই ব্যতিক্রম। এটা রসায়নের আরও গভীরে যাওয়ার একটা দারুণ দরজা খুলে দেয়, তাই